টাকা দিয়ে কি সব কেনা সম্ভব? এমনকি নিজের রক্তকেও কি অস্বীকার করা যায়? অনেক ভেবেছিল ২০ লাখ টাকায় ডাক্তারকে কিনে সে মেঘলার চরিত্র ধুলোয় মিশিয়ে দেবে। কিন্তু ভাগ্যের চাকা যখন ঘোরে তখন রাজাকেও নিমেষেই ফকির হতে সময় লাগে না। অনিকের হাতে যখন ডিএনএ রিপোর্টটা আসলো, পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার। যে জালিয়াতির জাল সে বুনেছিল, আজ সেই জালেই সে নিজে বন্দী। অনিক যাকে পথের মেয়ে ভেবে অবজ্ঞা করেছিল, অপমান করেছিল, সেই মেঘলার আসল পরিচয় যখন সামনে আসলো তখন গোটা সমাজ স্তব্ধ। সে কি জানত মেঘলাই আসলে হাজার কোটি টাকার সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী? আজকের পর্বে আমরা দেখতে যাচ্ছি অনিকের সেই ভয়ঙ্কর পতন। মেঘলার রাজকীয় প্রতিশোধের আগুন কিভাবে অনিকের সাজানো অহংকারকে পুড়িয়ে ছারখার করে দেয় তা আজ চাক্ষুষ করবেন আপনারা। অনিক কি পারবে এই ধ্বংস থেকে বাঁচতে, নাকি তাকে বরণ করতে হবে এক চরম পরিণতি? সত্যের জয় ও মিথ্যার বিনাশ। থানার সেই অগ্নিগর্ভ মুহূর্ত। থানার ভিতরের পরিবেশ তখন তপ্ত মরুভূমির মতো গরম। অনিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অফিসার যখন অডিও ক্লিপটা প্লে করলেন, সেখানে পরিষ্কার শোনা যাচ্ছিল রাতুল আর অনিক কিভাবে টেকনিশিয়ানকে ম্যানেজ করার পরিকল্পনা করছে। অনিকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার, আমি ওটা। অফিসার গর্জে উঠলেন, চুপ, একদম চুপ। একজন সম্মানিত নাগরিকের মুখোশ পরে আপনি যে জঘন্য খেলা খেলেছেন তার সাজা আপনাকে পেতেই হবে। ঠিক তখনই মেঘলা ধীর পায়ে অনিকের সামনে এসে দাঁড়ালো। মেঘলার চোখে আজ আর জল নেই, আছে এক অদ্ভুত তৃপ্তি। সে অনিকের চোখের দিকে তাকিয়ে বলল, কি হলো অনিক, তোমার সেই দাম্ভিকতা কোথায়? তুমি না বলেছিলে আমি চরিত্রহীন? আজ তোমার সেই সাজানো মিথ্যা তোমাকে গিলে ফেলছে, দেখছো? অনিক তখন মেঘলার হাত ধরতে গেল। মেঘলা, বিশ্বাস করো, আমি শান্তার বুদ্ধিতে এসব করেছি, আমাকে মাফ করে দাও। মেঘলার রুদ্রমূর্তি। মেঘলা ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। খবরদার, এই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। যে মানুষ নিজের রক্তকে অস্বীকার করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ। তুমি ভেবেছিলে টাকার জোরে সব কিনে নেবে, আজ তোমার সেই টাকাও তোমাকে বাঁচাতে পারবে না। রাতুল তখন পালানোর চেষ্টা করছিল। পুলিশ কনস্টেবল তাকে কলার ধরে টেনে আনলো। কোথায় যাস শয়তান, তোর তো আরো বড় সাজা বাকি। রাজকীয় প্রত্যাবর্তন ও শান্তার পতন। অনিক যখন বুঝতে পারলো তার সব শেষ, তখন সে শেষ চাল চাললো। সে ভাবল মেঘলা তো এখনো সেই গরিব ঘরের মেয়ে, তাকে ভয় দেখিয়ে কাজ হবে। অনিক বলল, মেঘলা, তুই মামলা করলে কি সব হয়ে গেল? আমার অনেক সম্পত্তি, আমি জামিনে বেরিয়ে তোকে দেখে নিব। মেঘলা তখন এক তাচ্ছিল্যের হাসি হাসলো। সে তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে অনিকের শ্বশুর শাশুড়ি আর শান্তার সামনে ধরল। মেঘলা বলল, শান্তা, তুমি না অনিকের এই বাড়ি আর সম্পত্তির লোভে ওকে বিয়ে করেছিলে? এই দেখো কাগজের নথি। সালিমান বিল্ডার্স গ্রুপ, যার আন্ডারে এই সব প্রজেক্ট, তার আসল উত্তরাধিকারী আমি, মেঘলা চৌধুরী। আমার বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে আমার নামে করে দিয়ে গেছেন। ষড়যন্ত্রের জাল ও অনিকের দম্ভ। একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের করিডোর, চারদিকে সাদা দেয়াল আর ওষুধের গন্ধ। কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই চলছে এক ভয়ঙ্কর ঝড়ের প্রস্তুতি। অনিক, পরনে দামি স্যুট, হাতে দামি ঘড়ি, কিন্তু তার মনের ভেতরটা কুৎসিত কালিতে ভরা। সে অস্থির পায়চারি করছে, কিন্তু তার ঠোঁটের কোণে লেগে আছে এক বিজাতীয় ধূর্ত হাসি। সে ভাবছে, টাকা থাকলে এই দুনিয়ায় আমার কিসের শক্তি, কিসের ভয়? সে তো অলরেডি ডক্টর রাতুলের মাধ্যমে ২০ লাখ টাকা হারিয়ে ফেলেছে। ডিএনএ রিপোর্ট যাই আসুক, কাগজে লেখা থাকবে যা অনিক চেয়েছে। তুমি ভেবেছিলে এই রিপোর্ট তো আমাকে বসাবে, রাজপুত্রের ঘাড় থেকে নামার সময় হয়েছে। আজ তোমার এই সবার সামনে ছিল। টাকা দিয়ে আমি তোমার কথা করতে বলেছি, যাও।
সে অস্থির পায়ে পায়চারি করছে, কিন্তু এই অস্থিরতা ভয়ের নয়, বরং এক অশুভ উল্লাসের। অনেক মনে মনে ভাবছে, দুনিয়ার সবকিছুই কি বড্ড সস্তা নয়? মেঘলা ভেবেছিল ডিএনএ টেস্ট করলেই সে জিতে যাবে। সে ভুলে গেছে এই শহরটা চলে অনিকের ইশারায়। অনিক তার বিশ্বস্ত লোক রাতুলের মাধ্যমে ল্যাবের টেকনিশিয়ানকে 20 লাখ টাকায় হাত করে নিয়েছে। সে নিশ্চিত কিছুক্ষণ পর যখন রিপোর্ট আসবে সেখানে লেখা থাকবে এই সন্তানের বাবা অনিক নয়। মেঘলার চরিত্রকে সবার সামনে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে? টোন পরিবর্তন, করুণ কিন্তু দৃঢ়। অন্যদিকে করিডোরের ঠিক উল্টো দিকের বেঞ্চে বসে আছে মেঘলা। তার পরনে সাধারণ একটি সুতি শাড়ি, মুখটা ফ্যাকাশে, কিন্তু আজ তার চোখে এক ফোঁটা জলও নেই। মেঘলার পাশে বসে আছেন তার পরম শ্রদ্ধেয় ম্যানেজার আঙ্কেল। তিনি মেঘলার মাথায় হাত রেখে খুব নিচু স্বরে জিজ্ঞেস করলেন, মা, তুমি এত বড় রিস্ক কেন নিলে? অনেক লোকটা ভয়ঙ্কর, সে ল্যাবে জালিয়াতি করতে পারে জানো তো? মেঘলা জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকালো। তার দীর্ঘশ্বাসটা যেন বাতাসে ভারী হয়ে গেল। সে খুব শান্ত গলায় উত্তর দিল, আঙ্কেল, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ হয় মরে যায়, না হয় ঘুরে দাঁড়ায়। আমি আজ নিজের জন্য লড়ছি না আঙ্কেল, আমি লড়ছি আমার অনাগত সন্তানের জন্য। একটা নিষ্পাপ শিশুকে এই দুনিয়ায় আসার আগেই অবৈধ তকমা দিয়ে দেওয়া হবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। সত্য যদি আগুনের মতো হয় তবে আজ সেই আগুনেই সব মিথ্যার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। অনিকের অহংকার ও মিথ্যার দম্ভ। সময় যেন কাটছেই না। করিডোরের ঘড়ির কাটার শব্দগুলো আজ যেন কামানের গোলার মতো বাজছে অনিকের কানে। সে বারবার তার ফোনের দিকে তাকাচ্ছে, রাতুলের মেসেজের অপেক্ষা। ঠিক তখনই রাতুলের মেসেজ আসলো, বস, কাজ হয়ে গেছে, রিপোর্ট বদলে দেওয়া হয়েছে, আপনি এখন নিশ্চিন্তে নাটক শুরু করতে পারেন। অনিকের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে মেঘলার সামনে গিয়ে দাঁড়ালো। কিরে মেঘলা, এখনো সময় আছে, পায়ে ধরে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যা। রিপোর্টটা একবার বের হলে কিন্তু মুখ দেখানোর জায়গা পাবি না। লোকে তোর মুখে থুতু দেবে। কেন শুধু শুধু নিজেকে আর তোর ওই দামি আত্মসম্মানকে নিলামে তুলছিস? মেঘলা অনিকের চোখের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত করুণা। মেঘলা বলল, অনিক, টাকা দিয়ে তুমি ডাক্তার কিনতে পারো, কিন্তু ভাগ্য কি কিনতে পারো? বিশ্বাস করো, আজ তোমার এই 20 লাখ টাকা তোমাকে বাঁচাতে পারবে না। অনিক রেগে চিৎকার করে উঠল, বড় বড় কথা বলিস না। তোর মতো রাস্তার মেয়েকে আমি দয়া করে জায়গা দিয়েছিলাম, আর তুই আমার মাথায় ওঠার চেষ্টা করলি। আজ তোর সব দম্ভ আমি ভেঙে চুরমার করে দেব। রিপোর্ট যখন কাল বৈশাখী হয়ে আসলো, ঠিক এই সময় ল্যাবের দরজা খুলে গেল। হাতে একটি খাম নিয়ে বেরিয়ে আসলেন ডাক্তার। পরিবেশটা হুট করে নিস্তব্ধ হয়ে গেল। অনেক বুক ফুলিয়ে এগিয়ে গেল খামটা নিতে। সে জানত এর ভেতরেই লুকিয়ে আছে তার বিজয়। অনেক খামটা খুলে দ্রুত রিপোর্টটার উপর চোখ বোলালো, কিন্তু একই রিপোর্টটা পড়তে পড়তে অনেকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তার হাত কাঁপছে। যে আত্মবিশ্বাস একটু আগে পাহাড়ের মতো উঁচু ছিল, তা যেন তাসের খড়ের মতো ভেঙে পড়ছে। রিপোর্টে বড় বড় অক্ষরে লেখা, ডিএনএ ম্যাচ 99.99%, বায়োলজিক্যাল ফাদার অনিক চৌধুরী। অনিক বিড়বিড় করে বলতে লাগলো, এটা অসম্ভব। রাতুলকে আমি টাকা দিয়েছিলাম, ল্যাব রিপোর্ট বদলানোর কথা ছিল। ডাক্তার, আপনি ভুল করছেন, এই রিপোর্ট ভুয়া। ঠিক তখনই মেঘলার ম্যানেজার আঙ্কেল মুচকি হেসে এগিয়ে আসলেন। ভুল ল্যাব করেনি অনিক সাহেব, ভুল আপনি করেছেন। আপনি যাদের টাকা দিয়েছিলেন তারা জানতো না যে এই ল্যাবটা কার। আপনি 20 লাখ টাকা দিয়ে যাকে কিনতে চেয়েছিলেন সেই রাতুল আসলে মেঘলা মার অফিসের একজন ছোট কর্মচারী মাত্র। সে আপনার পাতা ফাঁদে পা দেওয়ার ভান করেছিল মাত্র। অনেকের আকাশ ভেঙে পড়ল। সে যাকে জালিয়াতির জালে আটকাতে চেয়েছিল, আজ সে নিজেই সেই জালে আটকা। সে বুঝতেই পারেনি শিকারী নিজেই আজ শিকার হয়ে গেছে। মেঘলার আসল পরিচয় ও রাজকীয় পতন। অনিক তখনও ঘোরের মধ্যে। সে বিশ্বাস করতে পারছে না সে হেরে গেছে। সে চিৎকার করে বলল, তাতে কি হয়েছে? ডিএনএ ম্যাচ করেছে তো কি? আমার অঢেল সম্পত্তি আছে, ক্ষমতা আছে। এই মেঘলা একটা ভিখারিনী, ও আমার কি করবে? মেঘলা এবার ধীরে ধীরে এগিয়ে আসলো। তার হাঁটার ভঙ্গিতে আজ এক রাজকীয় আভিজাত্য। সে শান্ত গলায় বলল, অনিক, তুমি বলেছিলে টাকা দিয়ে সব কেনা যায়, তবে শুনে রাখো, তোমার এই চৌধুরী গ্রুপের মোট সম্পদ হল 500 কোটি টাকা। আর আমি আজ যার হয়ে এখানে দাঁড়িয়ে আছি সেই এমকে এন্টারপ্রাইজের বাজার মূল্য 5000 কোটি টাকার ওপরে। পুরো করিডোর স্তব্ধ হয়ে গেল। অনিকের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে তো জানত মেঘলা অনাথ, গরিব ঘরের মেয়ে। মেঘলা বলতে থাকল, আমি অনাথ ছিলাম না অনিক, আমি ছিলাম বিদেশের এক বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে।
যে তার বাবার উপর অভিমান করে নিজের পরিচয় লুকিয়ে সাধারণ জীবন কাটাতে চেয়েছিল। ভেবেছিলাম তোমার ভালোবাসায় আমি সুখে থাকব, কিন্তু তুমি আমার ভালোবাসার অমর্যাদা করেছ, আমার সন্তানকে অস্বীকার করেছ। আজ থেকে তোমার সব বিজনেস ডিল বাতিল। যে চৌধুরী গ্রুপের ওপর তোমার এত অহংকার, সেই গ্রুপের 80% শেয়ার এখন আমার নামে। অভিনন্দন অনিক চৌধুরী, আজ থেকে তুমি আমার অফিসের একজন পিয়ন হওয়ার যোগ্যতাকে হারালেন। টোন চূড়ান্ত পরিণতি। অনেক ধপ করে মেঝেতে বসে পড়ল। যে আকাশ ছোঁয়া দম্ভ নিয়ে সে এসেছিল, আজ সে পথির ফকির। গল্পের শুরুটা এমন এক জায়গায় যেখানে মানুষের ভাগ্য নির্ধারিত হয় সাদা কাগজের এক টুকরো রিপোর্টে। ঢাকার একটি নামী ডিএনএ টেস্ট সেন্টারের করিডোর। চারদিকের সাদা দেয়ালগুলো আজ যেন সাক্ষী হতে চলেছে এক পৈশাচিক জালিয়াতির অথবা এক অসহায় মায়ের ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্পের। করিডোরের এক মাথায় দাঁড়িয়ে অনিক চৌধুরী। তার পরনের দামি ইতালিয়ান স্যুট আর চুলে নিখুঁত স্টাইল, সব মিলিয়ে সে এক চরম দাম্ভিক পুরুষ। অনেক অস্থির পায়ে পায়চারি করছে, কিন্তু এই অস্থিরতা ভয়ের নয়, বরং এক অশুভ উত্তেজনার। সে বারবার তার পকেটে থাকা ফোনটা দেখছে। সে মনে মনে হাসছে আর ভাবছে, দুনিয়ার সবকিছুই কি বড্ড সস্তা নয়। মেঘলা ভেবেছিল ডিএনএ টেস্ট করলেই সে জিতে যাবে। সে ভুলে গেছে এই শহরটা চলে অনেকের ইশারায়। অনেক তার বিশ্বস্ত লোক রাতুলের মাধ্যমে ল্যাবের টেকনিশিয়ান আর ডাক্তারকে 20 লাখ টাকায় হাত করে নিয়েছে। সে নিশ্চিত কিছুক্ষণ পর যখন রিপোর্ট আসবে, সেখানে লেখা থাকবে এই সন্তানের বাবা অনিক নয়। মেঘলার চরিত্রকে সবার সামনে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে। অনিকের চোখে তখন এক পৈশাচিক আনন্দ। ঠিক করিডোরের উল্টো দিকে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসে আছে মেঘলা। তার পরনে একটা সাদা সুতি শাড়ি, মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। গত কয়েক রাত সে ঘুমাতে পারেনি, কিন্তু আজ তার চোখে এক ফোঁটা জলও নেই। মেঘলার পাশে বসে আছেন তার পরম শ্রদ্ধেয় ম্যানেজার আঙ্কেল। তিনি মেঘলার মাথায় হাত রেখে খুব নিচু স্বরে জিজ্ঞেস করলেন, মা মেঘলা, তুমি এত বড় রিস্ক কেন নিলে? অনেক লোকটা ভয়ঙ্কর, সে ল্যাবে জালিয়াতি করতে পারে, জানো তো? আমাদের কি উচিত ছিল না আরো সতর্ক হওয়া? মেঘলা জানালা দিয়ে বাইরের ধূসর আকাশের দিকে তাকালো। তার দীর্ঘশ্বাসটা যেন বাতাসের চেয়েও ভারী। সে খুব শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় উত্তর দিল, আঙ্কেল, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ হয় মরে যায়, না হয় ঘুরে দাঁড়ায়। আমি আজ নিজের জন্য লড়ছি না আঙ্কেল, আমি লড়ছি আমার অনাগত সন্তানের জন্য। একটা নিষ্পাপ শিশুকে এই দুনিয়ায় আসার আগেই অবৈধ তকমা দিয়ে দেওয়া হবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। অনেক ভাবছে সে টাকা দিয়ে সত্য কিনতে পারে, কিন্তু সে জানে না আজ এই ল্যাবেই তার সব অহংকারের সমাধি হবে। অনেকের আস্ফালন ও ভাগ্যের চাকা। আবহ সঙ্গীত, মিউজিকের গতি বাড়বে, ড্রাম বিট যুক্ত হবে। ন্যারেটর, সময় যেন আর কাটছেই না। করিডোরের ঘড়ির কাটার শব্দগুলো আজ যেন কামানের গোলার মতো বাজছে। ঠিক তখনই অনিকের ফোনে একটি মেসেজ আসলো। রাতুল লিখেছে, বস, কাজ হয়ে গেছে, রিপোর্ট বদলে দেওয়া হয়েছে, আপনি এখন নিশ্চিন্তে নাটক শুরু করতে পারেন। অনিকের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে বুক ফুলিয়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়ালো। ল্যাবের করিডোরে তখন আরও কিছু মানুষ ভিড় করেছে। অনিক চিৎকার করে বলতে লাগলো, কি রে মেঘলা, এখনো সময় আছে, পায়ে ধরে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যা। রিপোর্টটা একবার বের হলে কিন্তু মুখ দেখানোর জায়গা পাবি না। এই সমাজের মানুষ তোর মুখে থুতু দেবে। কেন শুধু শুধু নিজেকে আর তোর ওই দামি আত্মসম্মানকে নিলামে তুলছিস? তোর মতো একটা পথের মেয়ের সাথে আমার নাম জড়ানোর সাহস পাস কোথায় তুই? মেঘলা কোনো উত্তর দিল না। সে শুধু স্থির দৃষ্টিতে অনিকের চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো ঘৃণা নেই, ছিল এক অদ্ভুত করুণা, যেন সে এক মরণাপন্ন রোগীর শেষ চিৎকার শুনছে। ঠিক এই সময় ল্যাবের দরজা খুলে গেল। হাতে একটি সিল করা খাম নিয়ে বেরিয়ে আসলেন ডক্টর জামান। চারপাশটা হুট করে নিস্তব্ধ হয়ে গেল। অনেক প্রায় ছো মেরে খামটা কেড়ে নিল। সে সবার সামনে চিৎকার করে রিপোর্টটা পড়তে চাইল, যাতে মেঘলা মেঘলার আসল পরিচয়, রাস্তার মেয়ে থেকে সাম্রাজ্যের রানী। আবহ সঙ্গীত, রাজকীয় অর্কেস্ট্রা এবং শক্তিশালী বেজ। অনেক তখনও ঘোরের মধ্যে। সে বিশ্বাস করতে পারছে না সে হেরে গেছে। সে পাগলের মতো চিৎকার করে মেঘলার দিকে তেড়ে গেল। তাতে কি হয়েছে? ডিএনএ ম্যাচ করেছে তো কি? আমার অঢেল সম্পত্তি আছে, ক্ষমতা আছে। তুই একটা ভিখারিনী, তুই আমার কি করবি? এই চৌধুরী গ্রুপ আমি নিজের রক্ত দিয়ে বানিয়েছি, তোর মতো কেউ সেটা ছুঁতে পারবে না। মেঘলা এবার ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
তার হাঁটার ভঙ্গিতে আজ এক রাজকীয় আভিজাত্য। সে শান্ত গলায় বলল, চৌধুরী গ্রুপ, যে গ্রুপটা গত 3 মাস ধরে ঋণের দায়ে ডুবে আছে। অনিক, তুমি যাকে অনাথ মেঘলা ভেবে অবজ্ঞা করেছ, সে আসলে কে জানো? আজ থেকে 10 বছর আগে এই দেশ ছেড়ে চলে যাওয়া বিজনেস টাইকুন মির্জা কামালের নাম মনে আছে? আমি সেই মির্জা কামালের একমাত্র মেয়ে, মেঘলা মির্জা। পুরো করিডোর স্তব্ধ। অনেকের পা টলতে শুরু করল। মেঘলা বলতে থাকলো, আমি সাধারণ জীবন চেয়েছিলাম, তোমার ভালোবাসা চেয়েছিলাম, তাই নিজের পরিচয় লুকিয়ে তোমার বাড়িতে কাজ নিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে মানুষ হিসেবে ভালোবাসবে, কিন্তু তুমি আমাকে পণ্য ভেবেছ। শোনো অনিক চৌধুরী, গত রাতে তোমার কোম্পানির 80% শেয়ার আমি কিনে নিয়েছি। চূড়ান্ত পতন ও সেই অভাবনীয় টুইস্ট। অনিক এখন আক্ষরিক অর্থেই রাস্তার ফকির। তার পরনের দামি স্যুটটা ছাড়া আজ আর কিছুই তার নেই। ঠিক এই সময় পুলিশ এসে হাজির হলো। ডাক্তার জামান নিজেই পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন যে অনিক তাকে ঘুষ দিয়ে রিপোর্ট বদলানোর প্রস্তাব দিয়েছিল। অনিক যখন দেখল পালানোর আর কোনো পথ নেই, সে ধপ করে মেঝেতে বসে পড়ল। সে মেঘলার পা জড়িয়ে ধরতে চাইল। মেঘলা, আমাকে ক্ষমা করো, আমি শয়তানের পাল্লায় পড়েছিলাম। আমাদের সন্তানের কথা ভেবে আমাকে মাফ করে দাও। মেঘলা ঘৃণা ভরে তার পা সরিয়ে নিল। সে বলল, সন্তানের বাবা হতে হলেই তাকে মর্যাদা দিতে হয়। তুমি তাকে জন্মের আগেই মেরে ফেলতে চেয়েছিলে। আজ থেকে তোমার পরিচয় শুধুই একজন অপরাধী। টোন গভীর রহস্যময়। কিন্তু বন্ধুরা, গল্পের কি এখানেই শেষ? ভিডিওর শুরুতে বলেছিলাম একটা টুইস্টের কথা। মেঘলা যখন ল্যাব থেকে বেরিয়ে তার রাজকীয় গাড়িতে উঠছে, তখন তার ম্যানেজার আঙ্কেল তাকে একান্তে জিজ্ঞেস করলেন, মা মেঘলা, অনেক তো শেষ, কিন্তু তুমি কি সত্যি এই টেস্ট নিয়ে নিশ্চিত ছিলে? যদি রিপোর্ট নেগেটিভ আসতো? মেঘলা গাড়ির জানালায় হেলান দিয়ে এক রহস্যময় হাসি হাসল। সে তার ব্যাগ থেকে অরিজিনাল ডিএনএ রিপোর্টটা বের করল, যা সে গোপনে করিয়েছিল। সেখানে দেখা গেল অনিক আসলে ওই সন্তানের বাবা নয়। ম্যানেজার আঙ্কেল চমকে উঠলেন। মেঘলা শান্ত গলায় বলল, অনিক ভেবেছিল সে একা জালিয়াতি করতে জানে। সে যে পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হতো। আমি জানতাম সে রিপোর্ট বদলাবে, তাই আমি আগেই পুরো ল্যাব সিস্টেম কিনে নিয়ে রেজাল্টটা আমার মনের মতো করে সাজিয়েছি। শত্রুকে মারতে হলে কখনো কখনো তার নিজের অস্ত্রই ব্যবহার করতে হয়। ন্যারেটার, অর্থাৎ মেঘলা আসলে অনিককে তার নিজের জালিয়াতির অস্ত্র দিয়েই ধ্বংস করে দিয়েছে। মেঘলার এই ভয়ঙ্কর এবং বুদ্ধিমত্তার প্রতিশোধ থানার গেটে কলঙ্কিত পতন। আবহ সঙ্গীত, খুব ভারী এবং গম্ভীর ড্রাম বিট, যা পতনের সুর বাজাবে। অন্যায় করে কি সত্যিই পার পাওয়া যায়? টাকা আর ক্ষমতার দম্ভ কি সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখতে পারে? আজ তার উত্তর মিলল এই থানার করিডোরে। থানা থেকে যখন পুলিশ অনিক আর রাতুলকে হাতকড়া পরিয়ে বের করল, তখন বাইরে শত শত মানুষের ভিড়। যে অনিক চৌধুরী একদিন এই শহরের রাস্তায় বুক ফুলিয়ে চলত, যার ইশারায় মানুষ কাঁপত, আজ সেই অনিকের মাথা অপমানে নুইয়ে পড়েছে। মানুষের চিৎকার ও ধিক্কারের শব্দ। চারপাশ থেকে মানুষ অনিকের মুখে থুতু দিচ্ছে, কেউ কেউ ঘৃণা ভরে চিৎকার করছে। অনিক মাথা নিচু করে পুলিশের ভ্যানে উঠল। তার চোখের সেই ধূর্ত হাসি আজ ভয়ের নোনা জলে মিশে গেছে। সে বুঝতে পারছে আজ তার শুধু বিজনেস নয়, তার অস্তিত্বও শেষ হয়ে গেছে। অনিকের ঠিক পেছনেই হাতকড়া পরা অবস্থায় রাতুল, যে টাকার লোভী বন্ধুর সাথে হাত মিলিয়ে এক নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস করতে চেয়েছিল। আজ সেই টাকা তাকে বাঁচাতে পারল না। মেঘলার শান্ত বিজয় ও এক মায়ের শপথ। আবহ সঙ্গীত, ধীর স্থির এবং রাজকীয় বেহালা বা ভায়োলিন সুর। মেঘলা থানার সিঁড়িতে দাঁড়িয়ে শান্ত মনে সেই দৃশ্য দেখছিল। তার চোখে আজ কোনো প্রতিহিংসার আগুন নেই, আছে এক গভীর প্রশান্তি। তার সাদা শাড়ির আঁচলটা বাতাসে উড়ছে, যা তার পবিত্রতা আর জয়ের প্রতীক। তার বিশ্বস্ত ম্যানেজার আঙ্কেল পাশে এসে দাঁড়ালেন। তার চোখে জল। তিনি বললেন, মা মেঘলা, তুমি আজ শুধু তোমার সম্মান না, তোমার বাবার সম্মানও ফিরিয়ে এনেছ। মির্জা কামাল সাহেবের আত্মা আজ শান্তি পাবে। মেঘলার দীর্ঘশ্বাস ও বাতাসের শব্দ। মেঘলা কোনো উত্তর দিল না,
সে তার পেটে আলতো করে হাত রাখল। এটি কেবল একটি শরীরের অংশ নয়, এটি তার অনাগত ভবিষ্যৎ। মেঘলার কণ্ঠ অত্যন্ত গম্ভীর, মমতা মাখানো, কিন্তু ইস্পাত কঠিন। শোনো সোনা, শুনতে পাচ্ছ? এই যে বাইরে মানুষের চিৎকার, এটা মিথ্যার পরাজয়ের শব্দ। তোমার বাবা তোমাকে অস্বীকার করেছিল, সে তোমাকে পরিচয় দিতে লজ্জা পেয়েছিল, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এমন এক পরিচয় দেব যা পুরো পৃথিবী মনে রাখবে। তোমাকে কোনো বিশ্বাসঘাতক বাবার নাম ছাড়াই আমি এই পৃথিবীর রাজা বানিয়ে করে তুলব। তুমি হবে একলা লড়াকু মায়ের গর্ব। It really is shifting daily. I mean, did you see the demo they dropped on Tuesday? Oh, absolutely. It blew my mind. But it also raised some pretty huge questions about how we define art in the first place. Right, so let's get right into it because we have a lot to unpack today. অনেকের বাবা মায়ের আর্তনাদ ও মেঘলার বিচার। আবহ সঙ্গীত, করুণ সুরের পিয়ানো। ঠিক এই সময় ভিড়ের মাঝখান থেকে অনেকের বৃদ্ধ মা বাবা কাঁদতে কাঁদতে মেঘলার কাছে এসে দাঁড়ালেন। তাদের পরনের দামি কাপড়গুলো আজ বড় বেমানান লাগছে। তারা বুঝতে পারছেন তাদের ছেলেই সব শেষ করে দিয়েছে। অনেকের বাবা কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, মেঘলা, আমাদের ঠাঁই কোথায়? অনেক তো জেলে গেল, আমাদের সব সম্পত্তিও তো তুমি নিয়ে নিলে, আমাদের কি এখন রাস্তায় থাকতে হবে? মেঘলা তাদের দিকে তাকালো। তার চোখে ঘৃণা নেই, কিন্তু কঠোরতা আছে। সে জানে অনেকের এই স্বভাবের পেছনে বাবা মায়ের অতি প্রশ্রয়ও দায়ী ছিল। মেঘলা, আপনারা আমার বড়, আপনারা আমার সাথে অন্যায় করলেও আমি আপনাদের রাস্তায় ফেলব না। আপনাদের থাকার ব্যবস্থা আমি করে দেব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের ছেলের কোনো জায়গা আমার জীবনে বা আমার এই সন্তানের জীবনে আর কোনো দিন হবে না। অনেক চৌধুরীর চ্যাপ্টার আমি আজ এখানেই চিরতরে বন্ধ করে দিলাম। অঙ্ক 4, উপসংহার ও পরবর্তী টুইস্টের আভাস। বন্ধুরা, গরিবের রাজপুত্র নাটকের এই পর্ব আমাদের এক মস্ত বড় শিক্ষা দিল। অন্যায় করে কেউ কোনোদিন বেশি দিন টিকতে পারে না। সত্যের জয় একটু দেরিতে হলেও হবেই। অনেকের পতন আর মেঘলার রাজকীয় উত্থান দিয়ে একটি অধ্যায় শেষ হলো ঠিকই, কিন্তু মেঘলার একলা চলার লড়াই এখন কেবল শুরু। সে কি পারবে তার বাবার গড়া সালিমান গ্রুপকে বিশ্ব দরবারে নিয়ে যেতে? আর অনেক, সে কি এত সহজে হার মানবে, নাকি জেল থেকে ফিরে সে আবার কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে? ভিডিওর একদম শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, মেঘলা কি অনেকের বাবা মাকে আশ্রয় দিয়ে ঠিক করল, নাকি তাদেরও শাস্তি পাওয়া উচিত ছিল? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের পর্বটি ভালো লাগলে